ওইটা দেখে নে, জাল থেকে একটা মাছ ছিটকে আসছে। বড় খারাপ লাগছে, বড় খারাপ লাগছে। ওইটুকু একটা মেয়ে কোথায় রঙিন শাড়ি পরে প্রজাপতির মতো উড়ে বেড়াবে তা না? আরে ধর, আমার বন্ধু হয়ে তোদের এগুলো দেখা উচিত। দেখেন এই বিধবার মতো একটা শাড়ি পরে। গুরু, তোমার যেমন খারাপ লাগছে তখন ধানটা ছাপিয়ে দেবো। ছাপবি তো, কিন্তু কেন রং পাবি কোথাও? তোমায় খুশি করার জন্য রঙের অভাব? আমাদের সামান্য ক্ষমতা অনুযায়ী সামান্য একটু উপকার করলাম। সদবা মেয়ে, এখনো বিয়ে হয়নি, বিধবার মতো সাদা থান করে ঘুরে বেড়াচ্ছ, ভালো লাগলো না, তাই একটু ছাপিয়ে দিলাম। ব্যাপারটা ঠিক জমলো না, বুঝলি? সামনের দিকটা সদবা হলেও পেছনের দিকটা তো বিধবা রয়ে গেল। বলবে তো? কি করলেন? স্কুলে পড়ে যাওয়ার মতো আমার এই একটাই শাড়ি, রাতটা কেচে দিই, সকালে পরে স্কুলে যাই। এই চায়ের দাগ কি ধুলে উঠবে? এখন আমি স্কুল যাবো কি করে? স্কুলে গিয়ে পড়াশোনা করে কি হবে? ও দুদিন বাদে শ্বশুর বাড়ি গিয়ে তো খুঁজতে নাড়তে হবে। রোজ সকালে আমরা এখানে একটা স্কুল বসাই, তুমি বই খাতা নিয়ে চলে এসো, জীবনটা কি করে হেসে গেলে কাটিয়ে দিতে হয় সেটা আমরা তোমায় শিখিয়ে দেব। আপনারা এখানে এতজন দাঁড়িয়ে আছেন, দিন দুপুরে রাস্তার মাঝখানে আমাকে এভাবে অপমান করছে। আপনারা কোথায় প্রতিবাদ করবেন? আর তা না করে আপনারা হাসছেন। তুমি যতই কাঁদো খুকি, এই এলাকায় আমার যা খুশি আমি তাই করবো, কোনো শুয়োরের বাচ্চার ক্ষমতা নেই কি পারবার, বুঝেছো? হ্যাঁ, কই মাইকালাল? কি হলো? এখনো কিছু হয়নি, তবে হবে অনেক কিছু। তোমরা এই কজন এত দর্শকের সামনে যে নাটকটা শুরু করলে, তার শেষটা আমি একাই এদের সামনে করব। অপেক্ষা করো। কি নাম তোমার? মিলি মুখার্জি। কোথায় থাকো? ওই যে চৌধুরী কলোনি আছে ওইখানে। হ্যাঁ, ঠিক আছে, তুমি যাও। আরে থাক থাক থাক, যাও, চল। এখন বলো কি বলছিলে? তুমি জানো আমি কে? তুমি কে আমার জানার দরকার নেই, বরং তোমাদের মতো লোফারদের জেনে রাখা দরকার আমি কে। লোফার? আপনি জানেন? রানা, মন্ত্রী অজিত চৌধুরীর ছেলে। ও ইচ্ছা করলে আপনার কি করতে পারে? ও কি করতে পারে সে তো দেখলাম। একটা বাচ্চা মেয়ের শাড়িতে তাতে তোমার কি হয়েছে? উপকার করার ইচ্ছে। তোমরা অন্যের উপকার করছো দেখে আমার ইচ্ছে হলো তোমাদের একটু উপকার করি। দেখো না, তুমি সাদা রং পছন্দ করো না, অথচ নিজেই সাদা রঙের শার্ট পরে আছো। তাই ইচ্ছে হলো ওই সাদা রংটা একটু ওই একই রঙে ছাপিয়ে নিই। কেমন লাগছে বসের শাটা? কেমন লাগছে? রাগ হয়েছে, এই রংটা তোমার পছন্দ হয়নি। আচ্ছা, কি করে বুঝবো বলো তো
কালো, নীল, সবুজ, হলদে এর মধ্যে কোন রংটা তোমার পছন্দ? চেষ্টা করো, পারবে না। আমি নিজে বরং হাতটা ছেড়ে তোমাকে আমি একটা অন্য রং দেখাচ্ছি। দেখো তো সেই রংটা তোমার পছন্দ হয় কিনা। ভালো করে দেখে বলো, এই রংটা যদি তোমার পছন্দ হয়, 1 ফোঁটা 2 ফোঁটা নয়, তোমার সমস্ত জামাটা এই রঙে আমি চুবিয়ে দেবো। তোমাদেরটা এটা নিশ্চয়ই লক্ষ্য করে দেখবে যে কারো কারো বাড়ির বেরোবার দরজার উপরে হয় মা কালীর ছবি থাকে, নয় বাপ মায়ের ছবি থাকে। তার বেরোবার সময় সেই ছবি তো নমস্কার করে বেরোয়। তা তুমি এক কাজ করো, তোমার বাড়ির দরজার উপরে কার ছবি আছে আমি জানি না, তা তুমি যারই ছবি থাক সেটা নামিয়ে তোমার এই জামাটা ওখানে টাঙিয়ে রাখো। বেরোবার সময় জামাটা দেখলেই তোমার আমার মুখটা মনে পড়বে, আর তখন তুমি ভেবে নেবে পরের উপকার করবে কিনা। উপকারের এত বড় মূল্য পাওয়ার পরও যদি অন্যের উপকার করার ইচ্ছে হয়, তাহলে এটা জেনে রাখবে, তোমার উপকার করার জন্য আর কেউ এগিয়ে না আসুক, এগিয়ে আসবে নবাব। জবাব, আমার জবাব।
আপনি আমাদের চিনবেন না, আপনার মেয়ে আমাদের চেনে। ডাকুন ওকে। ও ওর সঙ্গে তো আমাদের কি দরকার? একটা পুরনো হিসেব নিকেশ আছে। কোথায় ও? হ্যাঁ, বুঝতে পেরেছি, পরিবারে। না 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 না, তোমরা না সরে যান, সরে যান, না। সরে যান বলছি। তোমার নাকি স্কুলে পড়ে যাওয়ার মতন একটাই শাড়ি ছিল? এই তো একটা নতুন শাড়ি পরে আছো। সকালে যখন বলেছিলাম তখন আমার একটাই শাড়ি ছিল, এখন আমার অনেক শাড়ি। বাবা, সকাল থেকে সন্ধ্যের মধ্যে অনেক শাড়ি হয়ে গেল। কোথায় পেলে? নবাবটা দিয়েছে। নবাব? হ্যাঁ, কাল থেকে আমি রোজ একটা করে নতুন শাড়ি পরে স্কুলে যাব। আর আমিও তোমার এই নতুন শাড়িটা রাস্তার মাঝখানে তোমার গা থেকে টেনে খুলে নেবো। খুলে নেবেন? কত শাড়ি আপনি খুলবেন? নবাব তোমায় যত শাড়ি দেবে সব। একটা শাড়িতে 4 দিনই নাকে একটা গুঁতো খেয়েছেন, তো এত গুঁতো আপনার নাকটা সহ্য করতে পারবে তো? কি বললে? এবার বলুন এখানে এসেছেন কেন? তোমার সঙ্গে একটা জরুরি কথা আছে। বলুন। এখানে নয়, ওখানে চলো। আসুন। এই, তোরা দাঁড়া, আমি আসছি। কোথায় তুমি? দাঁড়ান, আমি আলো জ্বালছি। মেয়েকে নিয়ে সবার ঘরে ঢুকলে কেন? সেই কৈফিয়তকে সময় দিতে হবে। এই কথাটা তোমায় জানিয়ে রাখি যে এ ঘরে যারা শোয় তারা রাতে শোয়, সকালে উঠে পড়ে। আর বাইরের লোক এ ঘরে শুতে চাইলে তাদের আমি এমন সুন্দরভাবে ঘুম পাড়িয়ে দিই যে যতক্ষণ পর্যন্ত না তাদের হাসপাতালের বেডে নিয়ে গিয়ে শোয়ানো হয় ততক্ষণ পর্যন্ত তাদের ঘুম ভাঙে না। তা তুমি একাই শোবে নাকি বন্ধুদের সঙ্গে নিয়ে আসবে? তোর বাবা তো ওর মন্ত্রী, তো মন্ত্রীর সুপারিশ এখানে হাসপাতালে বেড পাওয়ার কোনো অসুবিধা হবে না। আমি তোর সঙ্গে কথা বলতে চাই না। আমিও চাই না। ইতিহাসে তো লেখাই আছে নবাবদের সঙ্গে কথাবার্তা মন্ত্রীরাই বলে, মন্ত্রীর ছেলেরা নয়। যাও, আমার সঙ্গে যদি কথা বলতেই হয় তোমার বাবাকে পাঠিয়ে দাও। পথ থাকে তার সীমা থাকা উচিত। আমি কিনে যাবো একটা মাস্তানের সঙ্গে দেখা করতে? এটা তো রেগে যাচ্ছেন কেন স্যার? ভোটের আগে আপনারা নেতারা পাড়া বেপাড়ার মস্তানদের নাম ঠিকানা ডায়েরিতে নোট করে তারপর রাতের অন্ধকারে টাকার বান্ডিল নিয়ে ফলস ভোট কেনার জন্য ওদের সঙ্গে দেখা করতে চান। বাজে কথা রেখে এই কথাটা বলুন যে আমাকে ডেকে পাঠাবার সাহস একটা মাস্তান পায় করতে। আমরা থাকতে আপনার ছেলে যদি রাস্তার লোকজনের সামনে মেয়েদের গায়ে চা ঢালার সাহস দেখাতে পারে। মামুন, আমার ছেলে আর নবাব এক হলো কেন? আপনার ছেলে বলেও যা ইচ্ছে তাই করে বেড়াবে? বেশ সৎ অনেস্ট। তা ক বছর হলে পোশাকটা গায়ে জড়িয়েছেন? মাস ছয়েক। ও, 1 বছরও হয়নি, তাই মুখ দিয়ে সমস্ত নীতি কথা বেরোচ্ছে। আপনি কি বলতে চান? বলছি নবাব আমার ছেলের রক্ত ঝরিয়েছে, এর দাম ওকে দিতেই হবে। রক্তের দাম আদায় করতে গিয়ে নিজের গদির দাম কমাবেন না স্যার। ভুলে যাবেন না আপনি দেশের মন্ত্রী। ওটা আমি ভুলিনি, ভুলে গেছেন আপনি। আর আপনি বোধহয় এও ভুলে গেছেন এই ভুলে যাওয়ার ফল কি হতে পারে। জানি, ট্রান্সফার। আপনি জানাবেন এসপি কে, এসপি জানাবে তার উপরওয়ালা। তারপর একদিন আমাকে এখান থেকে ছেড়ে চলে যেতে হবে। তার মানে আপনি নবাবকে অ্যারেস্ট করবেন না? কাকে অ্যারেস্ট করবো বা করবো না, যতদিন পর্যন্ত এখান থেকে ট্রান্সফার না হচ্ছি ততদিন পর্যন্ত আমাকেই ভাবতে দিন। নবাব কি করে, ওর কে কে আছে, কোথায় থাকে জানো?
বড় বড় ডাক্তার দেখছে, পিকলুর জ্বরটা কেন যে ছাড়ছে না? জ্বরও ছাড়বে না, সেই জন্য আমি ওকে ছাড়ছি না। যেখানে যাচ্ছি সঙ্গে নিয়ে যাচ্ছে। যতদিন বাঁচে হেসে খেলে বাঁচুক। কবে যে আমাদের ছেড়ে চলে যাবে। ব্লাড ক্যান্সার তো সারে না। আমিও ডাক্তারদের সঙ্গে একমত। এগুলো শুধুমাত্র বেঁচে আছে তোমার সেবা যত্নে। তুমি যেভাবে ওকে মায়ের মতন ভক্তি আগলে রেখেছ। আমাদের যা করার সবই তো করেছি, এখন শুধু ভগবানের হাত। দেখ, অনেক রাত হচ্ছে, শুয়ে পড়া। এসো। কিছু বলবে? রোজ এক কথা জিজ্ঞাসা করতে আমার খারাপ লাগে, কিন্তু হ্যাঁ, ওই তোমার স্বামীর আর ছেলের ছবিটা সবসময় আমার কাছেই থাকে। ওদের দেখতে পেলেই একটা মুশকিল কি জানেন? এই ছবিটা যখন তোলা হয়েছিল তখন রাজুর বয়স ছিল 7। আজ 8 বছর পার হয়ে গেছে। ওর চেহারার অনেক পরিবর্তন হয়েছে। মা হয়ে আমি হয়তো ওকে দেখলে আর চিনতে পারবো না। হ্যাঁ, কিন্তু তোমার স্বামীর চেহারা তো একই রকম থাকবে। ভরসা তুই একটাই, আজ 8 বছরে একটা অঙ্ক আমি কিছুতেই মেলাতে পারছি না। নির্জন স্টেশনে আমাকে একা বসিয়ে রেখে রাজুকে জল খাওয়াতে নিয়ে গিয়ে আমার স্বামী আর কেন ফিরে এলেন না? কোথায় গেলেন তিনি ছেলেকে নিয়ে? ভাগ্যিস সেদিন একটা কাজে আমি ট্রেনে করে ধূপগঞ্জ স্টেশনের উপর দিয়ে যাচ্ছিলাম। সারা রাত খুঁজে তোমার স্বামী ছেলেকে না পেয়ে তোমাকে নিয়ে চলে এলাম এই অনাথ আশ্রমে। ছেলের বদলে তুমি পেলে 100 পিতৃমাতৃহীন সন্তান। আমি ওদের সন্তানের মতোই ভালোবাসি। ওদের নিয়ে সারাটা দিন আমার বেশ কেটে যায়, কিন্তু যখন একা ঘরে শুতে আসি তখন আমি যেন স্পষ্ট শুনতে পাই ঘরের কোণে বসে রাজু মা মা বলে ডাকছে, কাঁদছে। তখন আর আমি স্থির থাকতে পারি না, আমার বুকটা ভেঙে চুরমার হয়ে যায়। কদিন আর শর্মার কাছে সত্যটা তুমি গোপন করে রাখবে? বিশ্বাস করো গোপালদা, 8 বছর ধরে শর্মা যেরকম একটা যন্ত্রণা বুকে বই নিয়ে বেড়াচ্ছে, আমিও বইছি আরেকটা যন্ত্রণা, সত্য গোপনের যন্ত্রণা। রোজ ভোরে ঘুম থেকে উঠে মনে জোর নিয়ে আমি শর্মার ঘরের সামনে গিয়ে দাঁড়াই আর ভাবি আজ সবকিছু বলে দেবো। কিন্তু যেই দেখি সত্য স্নান সেরে লাল পিড়ে শাড়ি পরে সূর্যের গোলার মতো সিঁদুরের টিপ পরে শর্মা মুখের সামনে হাসি মুখে দাঁড়ায়, আমি বলতে পারি না শর্মা স্মৃতি থেকে মুছে ফেলো ওই সিঁদুরটা। ওটা পড়ার অধিকার হিন্দু ঘরের বিধবাদের নেই।
আমার ভীষণ ভয় করছে। তুমি আমায় ছেড়ে যাবে না তো? না বাবা, আমি তোকে ছেড়ে কোথাও যাব না। তুই আমাকে ছেড়ে চলে যাবি না তো? তুমি ছাড়া তো আমার কেউ নেই, আমি কোথায় যাব? আমার সঙ্গে দেখা করতে চায়? চলে যাওয়ার জন্য গাড়িতে উঠতে যাবো এমন সময় বললো। বলে দিন উইদাউট অ্যাপয়েন্টমেন্ট আমি দেখা করি না, আমার সময় নেই। বলেছিলাম স্যার, উনি বললেন ওনার হাতেও সময় নেই, আর আপনি যদি এখনই ওনার সঙ্গে দেখা না করেন উনি বাধ্য হবেন থানায় যেতে। কে ভদ্রলোক, নাম কি? তা কিছু বললেন না, শুধু বললেন মন্ত্রী মশাইকে বলে দিন আজই জেল থেকে ছাড়া পেয়ে আমি ওনার সঙ্গে কিছু পুরনো হিসেব নিয়ে বসতে চাই। কি করবো স্যার, ওকে সিকিউরিটির বাইরে বার করে দেবো? না, ভেতরে পাঠিয়ে দিন। কেমন আছো অজিতদা? তোর এভাবে এখানে আসাটা উচিত হয়নি। তোমার কি উচিত হয়েছিল আমাকে ওইখানে ওইভাবে ফেলে চলে যাওয়া? সামান্য একটা ইউনিয়ন লিডার থেকে একেবারে মন্ত্রী হয়ে গেলে, আর আমি কি চাই তোর? এটাই যখন হাতে পেয়ে গেলাম তখন ইচ্ছে করছে তোমার জীবনটাই নিয়ে নি। না, ভয় পেও না, ওই ভুল আমি আর করব না। একটা সাধারণ মানুষের জীবন নিয়েছিলাম বলে সরকার আমার জীবন থেকে 8টা বছর কেটে বাদ দিয়ে দিল। আর তোমার মতো মন্ত্রীর জীবন নিলে তো আমার গোটা জীবনটাই সরকারি খরচের খাতায় চলে যাবে। সময় নষ্ট না করে বল কি চাস? রাত অনেক হয়েছে। ফিরিয়ে দাও আমার সে 8টা বছর, যে 8 বছর আমি শুধু তোমার জন্য বউ বাচ্চা ছেড়ে জেলের অন্ধকূপে বসে থেকেছি। আমি তোকে লাখখানেক টাকা দিচ্ছি, তুই এই এলাকা ছেড়ে অন্য কোথাও চলে যা। মাত্র লাখখানেক টাকা? তোমার মতো একটা মন্ত্রীর জীবনের দাম মাত্র 1 লাখ টাকা। ঠিক আছে, 2 লাখ দিচ্ছি। আবার সেই 2 লাখ? এই একইভাবে তুমি আমাকে বলেছিলে 2 লাখ টাকা দেবো অনিমেষ মন্ডলকে খুন করতে পারবে। তুমি জানতে অনিমেষ তাকে খুন করলে তুমি ইউনিয়ন লিডার হবে, আর মালিকের সঙ্গে হাত মেলালে বেশ কয়েক লাখ টাকা তোমার হাতে আসবে। ওটার একটা বড় অপারেশনের জন্য বেশ কিছু টাকার দরকার ছিল আমার, তাই তুমি 2 লাখ টাকা দেবে শুনে অনিমেষ তাকে খুন করতে রাজি হয়েছিলাম আমি। একদিন জিপে করে আমাকে একটা নির্জন স্টেশনে নিয়ে গিয়েছিলে তুমি। সেখানে ট্রেন ধরবে বলে বউ ছেলে নিয়ে অপেক্ষা করছিল অনিমেষদা। অনিমেষদাকে ডেকে আনবো না? ওটা সব জেনে ফেলবে, তোকে জেনে তো একটা উপায় বাঁচতে হবে। আমি অন্য কাউকে পাঠিয়ে ওকে ডেকে আনবো, তুই দাঁড়া। মা, আমি একটু জল খাবো। অজিতা, খুব চেষ্টা পেয়েছে, ওই দেখো। জল খাবে? যাও না গো, একটু জল খাইয়ে আনো। একটা কথা বলবি না। এসো এসো এসো, বসিয়ে দে। আমাকে ছেড়ে দাও। কোথায় নিয়ে যাচ্ছ তোমরা? চপ। হ্যাঁ, ছেলেকে ধরে রাখছি কেন? ছেড়ে দাও, ছেড়ে দাও বলছি, ছেড়ে দাও, ছেড়ে দাও। তুমি একদম চুপচাপ বসে থাক। তুমি শব্দ করলে ছেলের মুন্ডুটা ধর থেকে নামিয়ে দেবো। করতে চাও? অজিতদা, অজিতদা, গাড়ি থামাতে বলো। এখানে জিপটা দাঁড় করাচ্ছি,
বাপ বেটার দুটোকেই শেষ করে দেয়। কাজটা শেষ হয়েছে? মনে তো হচ্ছে। আগে হাত দিয়ে দেখ না। হ্যাঁ অজিতদা, একদম শেষ। আমারও কাজ শেষ। আমাকে ফেলে রেখে পালিয়ে এসেছি। আমি বাড়ি ফিরে এসেছিলাম। বুঝতে পারিনি অনিমেষ স্যার ওইটুকুন বাচ্চা ছেলে পুলিশ নিয়ে গিয়ে আমাকে ধরিয়ে দেবে। ঠিক করে বল, কত চাস? অনিমেষ স্যারকে খুন করার জন্য তো 2 লাখ পাওনাই আছে। আর আমার যে 8টা বছর তুমি নষ্ট করে দিলে, সেই প্রতি বছরের জন্য 1 লাখ করে, মোট 10 লাখ। কি ভাবছো অজিতা? ভাবছি টাকাটা না তোকে দিলাম, কিন্তু এত টাকা নিয়ে তুই একাই ঝড় জলে রাতে বাড়ি যাবি করে? আসলে তোমার আবার গাড়ির অভাব। একটা গাড়ি করে আমায় পৌঁছে দেবে? গাড়ি করে? ঠিক আছে, আমি টাকা নিয়ে আসছি। আর কতক্ষণ বসে বলতো? সেই সন্ধ্যে থেকে এনে বসিয়ে রেখেছো। বসো না আরেকটু। কি ব্যাপার, কিছুই বলছো না, শুধুই বসিয়ে রেখেছো? আজ ওর বাবা ফিরবে। ও হ্যাঁ, তুমি তো বলেছিলে তোমার বাবা বাইরে কাজ করে। হ্যাঁ, ও সবাইকে তাই বলে, কিন্তু আসলে মা না, তুই ওকে মিথ্যে বলতে পারিস, কিন্তু আমি পারবো না। শোনো বাবা, ওর বাবা খুন করে খুন? এতদিন জেলে ছিল, আজকেই ছাড়া পাচ্ছে। কি হলো? তোর যত জেদা জেদি, বৃষ্টিতে ইঞ্জিন ডাউন হয়ে গেছে। দাঁড়াও দেখছি। অজিত চৌধুরী বলছি। হ্যাঁ, সে কি? আমাদের অমল মারা গেছে? কি করে? ও আরে হ্যাঁ, আমি এক্ষুনি আসছি। শুনলেন তো, অমল মারা গেছে। চলুন। স্যার, অমল কি আমাদের পার্টির লোক ছিল? সে আমাদের পার্টির লোক ছিল কিনা জানার কোনো দরকার নেই। এখন আমাদের স্লোগান দিয়ে বলতে হবে যে সে আমাদের পার্টিরই লোক। হ্যাঁ, নইলে অপর কোনো পার্টি যদি লাশটা দখল করে নেয়। সবার আগে আমাদের পৌঁছতে হবে। সামনে ইলেকশন, অমলের লাশটা সামনে রেখে একটা বড় শোক মিছিল করতে হবে। চলুন। এই রাস্তা দে স্যার, রাস্তা দে। মারা গেল কিভাবে? কাল ঝলঝলে রাত্রে অন্যমনস্কভাবে বোধহয় রাস্তা দিয়ে হাঁটছিল, কোনো গাড়ি বোধহয় চাপা দিয়ে চলে গেছে। বোকা
বোকা বোকা হদ্দ কথা নেই বার্তা নেই, তুই অনিমেষকে খুন করে বসলি আর জেল থেকে যখন ছাড়া পেলি তুই আমার সঙ্গে দেখা করতে আসবি তো। আর কেঁদে কি করবে বৌঠান? এই নাও, এই 1000 টাকা দিচ্ছি, এটা রেখে দাও। মানে আমার ছেলেরা ওকে ফুল দিয়ে সুন্দর করে সাজিয়ে ম্যাটাডোরে করে সারা গ্রাম ঘুরিয়ে শ্মশানে নিয়ে যাবে। ও সৎকার করে এমন তো তোমার কেউ নেই। আছে, টাকাটা আপনি রেখে দিন মন্ত্রমশাই। আপনি লোকে আমাকে নবাব বলেই ডাকে। আপনি তাহলে সে নবাব? হ্যাঁ, যান আপনি দলবল নিয়ে চলে যান। আমি লাশটা সৎকার করতে চাইছি, আপত্তি কিসে? সৎকারে আমার আপত্তি নেই, আপত্তি আমার আপনি 1000 টাকা দিয়ে লাশটা কিনতে চাইছেন বলে। শোনো বউটা, উনি কি বলছেন শোনো। ঠিকই তো বলছেন। হ্যাঁ, আপনি আপনি তো ওর দাদা। কই এই 8 বছরের মধ্যে আপনি তো একটা দিনের জন্য আমাদের খোঁজ করতে আসেননি। না মানে বাড়ি থেকে সেদিন রাত্রে শেষবারের মতো আপনার সঙ্গে জিপে করে বেরিয়েছিল, আর সেই রাত্রেই অনিমেষ খুন হলেন। আমি আমি আজও বুঝতে পারছি না ও কেন খুন করলো। লাভ যা হবার সে তো আপনারই হলো। অনিমেষ বাবু খুন হলো, আপনি লিডার হলেন। আমি চলি। শোনেন মন্ত্রমশাই, আপনার ছেলে যা শুরু করেছে, ম্যাটাডোর নিয়ে আপনাকে লাশ কিনতে বেরোতে হবে না। আপনার ছেলে যদি নিজেকে সূত্রে না নেয়, আপনি বাড়িতে বসে লাশটা পেয়ে যাবেন। যান। ও হ্যাঁ গোপাল্লা, রাস্তাঘাটে লোকে বলা বলি করছে অনিমেষ মন্ডলের খুনে গাড়ি চাপা পড়ে মারা গেছে। তুমি সরমাকে বেরোতে দিও না, একটু চোখে চোখে রেখো। ঠিক আছে। আরে তো ভয় পেলে চলে না, নজর আমরা ঠিকই রাখবো, আর নবাব আসার আগে তোকে ঠিকই সারা করে দেবো। ঠিকই বলেছে, নবাব যখন তখন চলে আসতে পারে। কোনো চিন্তা নেই। আমার বোন আজ স্কুলে যায়নি, চল যা করার রাজি করতে হবে। পথ ছাড়ুন। আমি তোমার পথ ছাড়তে পারি যদি ওই শাড়িটা তোমার শরীর থেকে খুলে দাও। শোরের বাচ্চা নবাবের দেওয়া শাড়িটা আমি নিয়ে যাবো।